কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। মাঠে এখন বোরো ধান। বোরো ধান আমাদের শস্য ভাণ্ডারে সবচেয়ে বেশি অবদান রাখে। বোরো ধানের জীবনকাল অন্যান্য ধানের তুলনায় দীর্ঘ, ফলনও বেশি। এই সময়ে কৃষক ভাইদের জন্য যেসব করণীয় সেগুলো হলো জমিতে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। কৃষিবিদরা বলেন রোপণের পরে অন্তত 40 দিন পর্যন্ত যদি জমি আগাছা মুক্ত রাখা যায় তাহলে সেই জমিতে ফলন ভালো হয়। আগাছা কিন্তু শুধু ফসলের জমিতে খাদ্যতে ভাগ বসায় না, রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে। সুতরাং আমরা নিয়মিত এবং পরিমিত বড় ফসলের আগাছা পরিষ্কার করব। আগাছা ফসলের বিভিন্নভাবে অনেক ক্ষতি করে এবং রোগবালাইয়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। বোরো ধানের রোগমালাই দমনের জন্য নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। আগাছা হাত বাছাই বা উইডারের মাধ্যমে করা যায়। জমিতে ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে। এতে পোকা খাদক পাখিগুলো জমিতে বসে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে। আলুর ফাঁক পেতেও পোকা দমন করা যায়। এজন্য রাতে জমির এক কোণে আলুর ফাঁক দেবার ব্যবস্থা করতে হবে। পোকা ধরার জাল ব্যবহার করেও অনেক পোকা দমন করা যায়। এত সব প্রযুক্তি অনুসরণ করার পরও পোকার আক্রমণ প্রতিহত করা না গেলে শেষ ব্যবস্থা হিসেবে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বালাইনাশক জমিতে প্রয়োগ করতে হবে। সঠিক বালাইনাশক সঠিক মাত্রায়, সঠিক সময়ে এবং সঠিক প্রয়োগ কৌশলী দেব। যদি এই 4টা সঠিক আমরা যদি অনুসরণ করি তাহলে কিন্তু আমরা মনে করব পরিবেশ বান্ধব সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা বালাই ব্যবস্থাপনা আমরা অনুসরণ করব। বোরো ধানের বাড়ন্ত অবস্থায় কাইচ থোর আসা থেকে শুরু করে ধানের দুধ আসা পর্যন্ত জমিতে 3 থেকে 4 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। তো বোরো পানি নির্ভর একটা ফসল, সুতরাং পরিমিত সেচ দেবেন। সেচের ক্ষেত্রে অবশ্যই AWD যেটা অর্থাৎ অল্টারনেটিভ ওয়েটিং এবং ড্রাইং, এটা আমরা অনুসরণ করব। যদি আমরা AWD অনুসরণ করি তাহলে কিন্তু সেচ খরচ কমে যাবে, আমাদের পানি সাশ্রয় হবে এবং আমাদের ফলনও অনেক বাড়বে। দানা শক্ত হয়ে গেলে পানি রাখার বা সেচ দেবার প্রয়োজন নেই। ভুট্টা ভারী মজার ফসল। ভুট্টা সারা বছর ফলে। মানুষ, মাছ, পশুর খাবার, জ্বালানি হিসেবে ভুট্টা ব্যবহার করা হয়। ভুট্টা একটি দিননিরপেক্ষ দানা জাতীয় খাদ্যশস্য, তাই এটি প্রায় সারা বছর ধরেই চাষ করা যায়। এবং সৌরশক্তির দক্ষ ব্যবহার করে সঠিক ব্যবস্থাপনায় অধিক ফলন দিতে সক্ষম। এটি ধান ও গম অপেক্ষা প্রায় দ্বিগুণ ফলন দিতে পারে। ভুট্টার শিকড় মাটির বেশ গভীরে প্রবেশ করে বলে এটি ধান ও গম অপেক্ষা বেশি খরা সহনশীল। মাঝারি ধরনের তাপমাত্রা ভুট্টা গাছের বাড়তির জন্য সহায়ক। দেশের প্রায় 25 লাখ হেক্টর জমি ভুট্টা চাষের উপযোগী। ভুট্টা একটি বহুমুখী ফসল।
ভুট্টা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়, পুকুরের মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টার যে পাতা আছে সেগুলো জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। আর ভুট্টা সাধারণত অক্টোবর এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভুট্টা বপন করা হয়। এরপর আস্তে আস্তে যখন 2-3টা কপ থাকে, কখনো কখনো একটা ভেঙে দেওয়া হয়, তাহলে ভুট্টার ফলন ভালো হয়। ভুট্টার নানাবিধ ব্যবহার রয়েছে মানুষের বিভিন্ন খাবার তৈরিতে, যেমন রুটি, লুচি, পুরি, মোয়া, পিঠা, নাড়ু, সিঙ্গারা, খই, পুড়িয়ে খাওয়া, পোলাওতে ব্যবহার করা ছাড়াও পশু পাখির খাবার হিসেবে ভুট্টার আগা, কাণ্ড, পাতা, দানা খাওয়ানো হয়। কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই ভুট্টার মোচা সংগ্রহ করা যায়। মোচা খড়ের রং ধারণ করলে এবং পাতা কিছুটা হলদে রং ধারণ করলে মোচা সংগ্রহ করা হয়। সংগৃহীত মোচা 3-4 দিন শুকানোর পর মাড়াই যন্ত্রের সাহায্যে বা হাত দিয়ে দানা ছাড়ানো হয়। মাড়াই করার পর দানা বেশি দিন ঘরে রাখা ঠিক না, দ্রুত বাজারে বিক্রি করে দিতে হয়। আর নিজেদের খাবারের জন্য রাখতে চাইলে মোচা অবস্থায় রাখাই ভালো। রবিতে হাইব্রিড ভুট্টা 5 থেকে 6.5 মেট্রিক টন আর খরিফে 4.5 থেকে 5 মেট্রিক টন ফলন পাওয়া যায়। অন্যান্য জাত রবিতে 4 থেকে 5.5 মেট্রিক টন আর খরিফে 3 থেকে 4.5 মেট্রিক টন ফলন পাওয়া যায়। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গবাদি পশুর অবদান অনস্বীকার্য। প্রাণী সম্পদের উন্নয়নের সাথে সাথে একটি দুধেল গাভী বদলে দিতে পারে একটি পরিবারের উন্নয়নের চিত্র। বর্তমান সরকারের ভিশন হলো দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করে একটি মেধাবী সুস্থ সবল জাতি উপহার দেওয়া। সেই ধারাবাহিকতায় দুগ্ধ উৎপাদনে সংযোজিত আছে সাথিয়া উপজেলার খান মামুদপুর গ্রাম। খান মামুদপুর গ্রাম ঘিরে রয়েছে ইছামতি নদী। ইছামতি নদী থেমে গেলেও থেমে যায়নি এই এলাকার মানুষের দুগ্ধ উৎপাদন কর্মতৎপরতা। ইছামতি প্রবাহমান হলে হয়তোবা নদীর বুক জুড়ে ধেয়ে চলত দুগ্ধ বহনকারী নৌকা, চলে যেত তাদের গন্তব্যে মিল্ক ফিডার প্রক্রিয়াজাত কেন্দ্রে। গ্রামের মেঠো পথ ধরে দুগ্ধ বহনকারী যান্ত্রিক, অযান্ত্রিক, 2 চাকা 3 চাকার গাড়িগুলো একের পর এক চলছে মিল্ক ফিডার দিকে। উন্নয়নের কথাগুলো এভাবেই বললেন এই গ্রামের একজন, যার নাম ওয়াজেদ আলী। তিনি স্থানীয় মেম্বার এবং একজন দুগ্ধ খামারি। আমি একটি গরু দিয়ে শুরু করি এই সমবায় সমিতি। শুরু করার পর আমার এখন 9টি গরু এবং আমার ইয়েতে আমি ইউপি সদস্য এবং আমার গ্রামে আমি এই সদস্য করে মানে মোটামুটি অন্তত 400 গরু আমার হাত দিয়ে বা আমার ইয়েতে সমিতির মাধ্যমে শুরু হয়েছে এবং আমরা এই দুধ মিল বেটায় সরবরাহ করি এবং ভালো দাম পাই। এবং আমাদের সবচেয়ে হলো আমাদের এই রাস্তা কাঁচা একটা বসি গোখাদ্য আনতে হলে অনেক টাকা বাড়ালে, অন্তত ওই 2 কিলো জায়গায় অন্তত 40 টাকা বাড়ালে। এবং আমাদের এই নদীর কচু হওয়ার জন্য আমরা এই গরুকে ঝাঁপ পানি দিতে ঠিক মতন পারি না। এই নদীতেই কচুগুলো আমাদের খুব ক্ষতিকর। নদীতে পরিষ্কার হলে এই নৌকো দিয়ে দুধ চলে যেতে পারবে। মেম্বার হিসেবে এইটুকু বলতে পারি যে আমাদের গ্রামে সবাই এই গরু বাছুর লালিত পালিত করে খুব শান্তিতে আছে, খুব ভালো আছে। ওয়াজেদ আলী একটি বকনা বাছুর দিয়ে তার খামার শুরু করেন। বর্তমানে তার খামারে বাছুর সহ গবাদি পশুর সংখ্যা 9টি। এর মধ্যে 2টি ষাঁড় বাছুরও রয়েছে। সকাল বিকাল 2 বেলা মিলে 30 কেজি দুধ উৎপাদিত হয়। সমিতির মাধ্যমে এই দুধ মিল্ক ফিডারে সরবরাহ করা হয়। গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি ইছামতির তীরে সমিতির একটি ঘর তৈরি করেছেন।
এই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকলে আমিষের চাহিদা পূরণ হবে, গ্রামীণ পুষ্টি নিরাপত্তার দেয়াল সৃষ্টি হবে, দেশ পাবে একটি মেধাবী জাতি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে